চোখ রাখছি এই মুহূর্তের সব থেকে বড় খবরে। ডাব্লিউবি জেইবি এএনএম জেএনএম পরীক্ষার ইনফরমেশন বুলেটিন প্রকাশিত হয়ে গেল। একদম ঠিক শুনেছো বন্ধুরা, তোমাদের কিন্তু 2026-এর এএনএম জেএনএম নার্সিং পরীক্ষার ইনফরমেশন বুলেটিন এবং তার সাথে সাথে দেখো টাইম টেবিল অফ এএনএম জেএনএম 2026 অলরেডি কিন্তু প্রকাশিত হয়ে গেছে। এবং এই মুহূর্তে সব থেকে বড় খবর, তোমাদের কিন্তু নার্সিং পরীক্ষার পরিচিত হয়ে গেল। একাধিক নিয়মকানুন কিন্তু পরিবর্তন হয়েছে। আমি একটা একটা করে বলবো, প্রত্যেকে বলছি চ্যানেলটা সাবস্ক্রাইব করো, ভিডিওটা প্রচুর লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করো, ফেসবুক হোয়াটসঅ্যাপ সমস্ত জায়গায়। দেখো ইনফরমেশন বুলেটিন 2026 অফিসিয়ালি কিন্তু তাদের ডেট অফ এক্সামিনেশন কিন্তু প্রকাশিত হয়ে গেছে 14 তারিখ। এর আগে আমি তোমাদের ভিডিও দিয়ে বলেছিলাম 14ই জুন তোমাদের পরীক্ষা ডেট। এবং তার সাথে তোমাদের বলে দিই কবে থেকে ফর্ম ফিল আপ শুরু হচ্ছে, এক্সাম তোমাদের আগে যে অ্যাডমিট কার্ড সেটা কবে দেবে, কারেকশন কবে থেকে হবে, আর্টসের স্টুডেন্টদেরকে আদৌ পরীক্ষায় বসতে পারবে, সায়েন্সের স্টুডেন্টদের কোন কোন স্ট্রিম থাকতে হবে, সম্পূর্ণ বিষয়টা তোমাদের কাছে ভিডিওতে বলবো। সিলেবাসের কোন জায়গাটা পরিবর্তন হচ্ছে নাকি একই আছে সম্পূর্ণটা বলবো। এবং তোমাদের একটা কথা বলি, এরকম আপডেট কিন্তু সব জায়গায় পাবে না। সবার আগে চ্যানেলটা সাবস্ক্রাইব করো সাফল্য বাংলা। এবং তোমাদের কিন্তু আমাদের নতুন ব্যাচ শুরু হয়েছে, সেই ব্যাপারে একটু পরে বলছি, যার নাম সংকল্প ব্যাচ, আমি একটু পরে বলবো। দেখো ফার্স্টে বলে দিই, তোমাদের কিন্তু এবার যেটা পরিবর্তন হয়েছে সেটা হচ্ছে ইনফরমেশন বুলেটিন একদম একেবারে হুবহু পাল্টে দিয়েছে, ঠিক আছে? মানে এরকম কিন্তু কোনো দিনই হয়নি, এরকম কালারফুল কিন্তু ইনফরমেশন বুলেটিন কোনোবারই দেয়নি। এখানে দেখতে পাচ্ছ তোমাদের অক্সিলারি নার্সিং মিডওয়াইফারি এবং জেনারেল নার্সিং মিডওয়াইফারি বলে দুটো নার্সিং কোর্স যেটা হয়, সেটা জিএনএম এএনএম বলে আমরা পরিচিত সবাই জানি। এএনএমটা 2 বছরের কোর্স এবং জিএনএমটা 3 বছরের কোর্স, দুটো হচ্ছে ডিপ্লোমা লেভেলের কোর্স। এবং দেখো তোমাদের বলে দিই, প্রথমেই বলে দিই যে অ্যাপ্লিকেশন ফি, এই যে ফর্ম ফিল আপ করবে, ফর্ম ফিল আপ করতে তোমাদের 300 টাকা লাগছে। কাদের? যারা এসসি এসটি ওবিসি। যারা জেনারেল তাদের ক্ষেত্রে লাগছে 400 টাকা, ঠিক আছে? এটা কিন্তু মাথায় রেখো। অনলাইনে অ্যাপ্লিকেশন 25 তারিখ থেকে শুরু হচ্ছে। নেক্সট যেটা বলবো সেটা হচ্ছে, দেখো তোমাদের আরও বেশ কিছু যে ক্রাইটেরিয়া, এলিজিবিলিটি ক্রাইটেরিয়া সম্পূর্ণ বলা হয়েছে। আমি একটু নিচের দিকে স্ক্রোল করছি, একেবারে কিন্তু একটু আগেই প্রকাশিত হয়ে গেল এরকমভাবে ইনফরমেশন বুলেটিন। আমি তোমাদের প্রত্যেকটা পয়েন্ট বাই পয়েন্ট বলে দেবো। দেখো তোমাদের পরীক্ষার ডেট দিয়ে দিয়েছে 14 তারিখ, 14ই জুন 2026 তারিখ, সানডেতে তোমাদের পরীক্ষা। এবং মাথায় রেখো, পরীক্ষাটাই কিন্তু আসল। তুমি এইচএসে কত পার্সেন্ট নাম্বার পেয়েছো সেটা কিচ্ছু ম্যাটার করে না, 40% থাকলেই হবে। মেন হচ্ছে এখানে পরীক্ষা, একটা পরীক্ষা হবে। এএনএম এর ক্ষেত্রেও একটা পরীক্ষা, জিএনএম এর ক্ষেত্রেও একটাই পরীক্ষা, একই প্রশ্নপত্র। এবং সেই একই প্রশ্নপত্র থেকে তখন কাউন্সেলিং হয়ে যে যেখানে সুযোগ পাবে তাকে সেই কোর্স নিয়ে পড়তে হয়, ঠিক আছে? এই দেখো সিলেবাসের ক্ষেত্রে কিন্তু 115 নম্বরের পরীক্ষা আছে, যেমনটা আমরা এর আগে দেখছিলাম। 115 মধ্যে দেখো, যেখানে জীবন বিজ্ঞান থেকে আমরা জানি জীবন বিজ্ঞান থেকে 50 নম্বর ছিল। দেখো জীবন বিজ্ঞান ক্যাটাগরি 1-এ 30 নম্বর, ক্যাটাগরি 2-এ 10 নম্বর, সব মিলে 40টা কোশ্চেন, কিন্তু 50 নম্বরের প্রশ্ন। যারা এই সিলেবাস সম্পর্কে আরও বিস্তারিত জানতে চাও কমেন্ট করবে, আমি তোমাদেরকে আরও ডিটেলসে বলবো। ক্যাটাগরি 1 কি, ক্যাটাগরি 2 কি, সেগুলো সব পূর্ণ কিন্তু আমি ভিডিও করে বলে দেবো। এবার আসছি ফিজিক্যাল সায়েন্সে। দেখো ফিজিক্যাল সায়েন্সের ক্ষেত্রে তোমাদের 25 নম্বর ছিল, 25 নম্বরই আছে। যেখানে 15 নম্বর ছিল ক্যাটাগরি 1 এবং 5 নম্বর ছিল ক্যাটাগরি 2, সেম টু সেম আছে। বেসিক ইংলিশে 15 নম্বর ছিল, 15 নম্বরে আছে, ঠিক আছে? তারপরে দেখো ম্যাথমেটিক্সে 10 নম্বর ছিল, 10 নম্বরই আছে। এবং তোমাদের জেনারেল নলেজে ছিল 10 নম্বর, 10 নম্বরই আছে। লজিক্যাল রিজনিংয়ে 5 নম্বর, 5 নম্বর। মানে সিলেবাসে কোনো চেঞ্জ হয়নি, কোনো রকম কোনো চেঞ্জ হয়নি। এবার দেখা যাক, দেখো এমসিকিউ কোশ্চেন হবে 1.5 ঘন্টার সময়, সব কিছু ঠিক আছে, সব সেম সেম। পরীক্ষায় প্রশ্নপত্র তোমাদের ইংলিশেও হবে, তার সাথে বাংলা ভাষাতেও হবে। তবে অনেকেই বলে স্যার নেপালি ভাষায় কি থাকবে? তো নেপালি ভাষায় কিন্তু কোনো প্রশ্নপত্র থাকে না, হয় বাংলা না হলে ইংলিশ, ঠিক আছে? আচ্ছা এবার দেখো তোমাদের ওএমআর শিটে পরীক্ষা হবে এবং সম্পূর্ণটা বলে দেওয়া হয়েছে কী কী করতে হবে না করতে হবে। আমি তোমাদেরকে একটা কথা বলে দেখি, ক্যাটাগরি 1-এর ক্ষেত্রে একটা প্রশ্নের একটাই উত্তর হবে এবং ক্ষেত্রে তোমাদেরকে নেগেটিভ মার্কিং আছে 1/4। একটা প্রশ্নের একটা উত্তর হলে 1 নম্বর পাবে। আর ক্যাটাগরি 2-এর ক্ষেত্রে একটা প্রশ্নের দুটো উত্তর হতে পারে, 3টে উত্তর হতে পারে, মানে একাধিক উত্তর হতে পারে, এবং সেক্ষেত্রে একটা প্রশ্নে কিন্তু 2 নম্বর করে দেওয়া হয়, ঠিক আছে? কোনো নেগেটিভ মার্কিং নেই। এটা একটা ভালো জায়গা, আমি তোমাদেরকে এরপরে আরও বিস্তারিত বলবো। তার জন্য কমেন্ট করবে নেক্সট পার্ট, আমি কিন্তু নেক্সট পার্ট ভিডিও দেবো, ঠিক আছে? এবার চলে আসো তারপরে যেটা বলা হচ্ছে আমাদের মেন যে লক্ষ্যটা, অর্থাৎ কারা বসতে পারবে পরীক্ষায়। এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, দেখো আসল জায়গায় আমরা চলে এসেছি। এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কী বলেছে দেখো, একাডেমিক কোয়ালিফিকেশন হিসেবে বলা হচ্ছে। এই যে আমরা একটু নিচের দিকে স্ক্রল করছি, দেখো বলা হচ্ছে অ্যাপ্লিকেন্ট মাস্ট হ্যাভ সিটিজেন অফ ইন্ডিয়া, তোমাকে ভারতের বাসিন্দা হতে হবে, এবং হচ্ছে মাস্ট বি ডোমিসাইল অফ ওয়েস্ট বেঙ্গল, পশ্চিমবঙ্গের বাসিন্দা হতে হবে।
অর্থাৎ তুমি যদি অন্য স্টেট থেকে বিলং করো, আসাম, মিজোরাম, ত্রিপুরা এসব থেকে কিন্তু বিলং করলে তুমি কিন্তু পারবে না ফর্ম ফিল আপ করতে, পশ্চিমবঙ্গেরই স্থায়ী বাসিন্দা হতে হবে। এবং দেখো তোমাদের কি বলা হচ্ছে যে অ্যাপ্লিকেন্ট মাস্ট হ্যাভ পাস্ট, তোমাদের কিন্তু অবশ্যই পাস করতে হবে। কি পাস করতে হবে? অর অ্যাপিয়ার। এই যে আমাকে অনেকে প্রশ্ন করছো স্যার যারা এই বছর এইচএস দিল সবেমাত্র তারা কি পরীক্ষায় বসতে পারবে? তো একদম ক্লিয়ারলি লেখা আছে যে যারা অ্যাপ্লিকেন্ট, যারা পাস আউট হয়ে গেছে বা পাসড হয়ে গেছে, বা যারা হচ্ছে অ্যাপিয়ারিং, যারা পরীক্ষা দিয়েছে, তারা প্রত্যেকেই কিন্তু এলিজিবল আছে। ঠিক আছে, দেখো লেখা আছে যে 12 এক্সামে পাস করা হোক বা অ্যাপিয়ার হোক, প্রত্যেকেই কিন্তু এলিজিবল। এখানে বলে রাখি তোমাদের, অনেকেই প্রশ্ন করে স্যার এই ক্ষেত্রে যারা আর্টস স্টুডেন্ট তারা কি বসতে পারবে? তো উত্তর হচ্ছে অবশ্যই পারবে, কোনো ভুল নেই। সায়েন্সের স্টুডেন্ট পারবে, কমার্সের স্টুডেন্টও পারবে। ভোকেশনাল স্ট্রিমের ক্ষেত্রে হেলথ সায়েন্স বলে একটা সাবজেক্ট থাকে, সেই সাবজেক্টে তোমাকে থাকতে, মানে ওই সাবজেক্ট যদি তোমার থাকে তাহলে তুমি অবশ্যই এলিজিবল আছো। বাকিদের ক্ষেত্রে কোনো ক্রাইটেরিয়া কিন্তু সেরকম নেই। এবং তোমাদের বয়সের ব্যাপারটা বলে দেখি, মিনিমাম তোমাদের 17 বছর বয়স হতে হবে। ম্যাক্সিমাম যে কোনো বয়সে অ্যাপ্লাই করা যায়, 60 হোক, 40 হোক, 50 হোক, যে কোনো বয়সে অ্যাপ্লাই করা যাবে। এবার দেখো এখানে তোমাদের বলে রাখি, এএনএমটা শুধুমাত্র মেয়েদের ক্ষেত্রে, এখানে কিন্তু কোনো ছেলেরা অ্যাপ্লাই করতে পারে না। জিএনএমের ক্ষেত্রে মেল এবং ফিমেল সবাই অ্যাপ্লাই করতে পারছে। একটু কমেন্ট করে জানাবে তুমি 2026-এ কোন কোর্সটা করতে চাও, এএনএম নাকি জিএনএম, এবং তার সাথে কমেন্ট করবে তুমি জেলার নামটা। ঠিক আছে, এজ লিমিট দেখো কোনো আপার এজ লিমিট নেই, এবং তোমাদের দুটোর ক্ষেত্রেই ওয়েস্ট বেঙ্গলে পার্মানেন্ট রেসিডেন্ট হতে হবে। এবং দেখো বাংলা লিখতে পড়তে জানতে হবে, এই বিষয়গুলো বলেছে। এর মিনিমাম তোমাকে 40% পেয়ে থাকতে হবে এইচএসে। তবে যাদের এসসি এসটি ওবিসি আছে তাদের 5% রিল্যাক্সেশন আছে, অর্থাৎ যদি তুমি ওবিসি বিলং করো বা এসসি বিলং করো বা এসটি ক্যাটাগরি আছে, সেক্ষেত্রে তুমি যদি 35%ও পাও তাহলেও তুমি কিন্তু পরীক্ষায় বসতে পারবে। আচ্ছা, মাস্ট পাস্ট ইংলিশ ইন দ্য 12th এক্সামিনেশন, অর্থাৎ তোমাকে ক্লাস 12-এ কিন্তু ইংলিশ একটা সাবজেক্ট থাকে যেটা আমরা জানি কম্পালসারি সাবজেক্ট, সেই সাবজেক্টে পাস করে থাকতে হবে। যদি কোনো কারণে ইংলিশে তোমার ব্যাক আসে তাহলে তুমি পরীক্ষায় বসতে পারবে না। ঠিক আছে, ভোকেশনাল স্ট্রিমের ক্ষেত্রে দেখো বলে দিয়েছে কী কী লাগবে। হেলথ কেয়ার সায়েন্স, যেটা বললাম একটু আগে, সেই সাবজেক্টটা লাগবে, যদি না থাকে তাহলে পারবে না। এক্ষেত্রে আরও অনেক জিনিস আছে, এগুলো তোমরা নিজেরা একটু দেখে নেবে। আমি এবার তোমাদেরকে আরও একটা বিষয় বলি। দেখো এই যে ফর্ম ফিল আপ হবে, ফর্ম ফিল আপ করতে গিয়ে তোমাদের কী কী ডকুমেন্ট লাগবে। দেখো ভেরিফিকেশনের সময় এখন তোমাদের কোনো ডকুমেন্ট কিন্তু আপলোড করতে হবে না। ফর্ম ফিল আপের সময় তোমাদের যেগুলো লাগে সেটা হচ্ছে 1 কপি ছবি, মানে ফটো, তার সাথে লাগবে একটা সিগনেচার, ব্যাস, আর কিচ্ছু লাগে না। নেক্সট যখন তোমাদের রেজিস্ট্রেশন হয় তখন তোমাদের সমস্ত ইনফরমেশনগুলো আবার দিতে হবে, এবং সেক্ষেত্রে তোমাদের মার্কসগুলো বসাতে হয়, এখন কিচ্ছু লিখতে হয় না। সিট ম্যাট্রিক্স তোমাদের এখনও প্রকাশিত হয়নি, সিট ম্যাট্রিক্স প্রকাশিত হয়ে যাবে, অর্থাৎ কোথায় কতগুলো কী সিট থাকে সেগুলো কিন্তু পরবর্তীকালে প্রকাশিত হবে। এবার তোমাদেরকে আমি যেটা বলবো সেটা হচ্ছে, দেখো এখানে তোমাদের যে একটু আমি ব্যাক করে যাচ্ছি, এর যদি তোমরা লিঙ্ক চাও আমাকে একটু কমেন্ট করবে, আমি তোমাদের দিয়ে দেবো লিঙ্কটা। দেখো এই টাইম টেবিলটা দিয়ে দেওয়া হয়েছে, টাইম টেবিল এএনএম জেএনএম 2026 এখানে কিন্তু দেওয়া হয়েছে। যখনই তোমরা এই জায়গাটায় ক্লিক করবে দেখো লেখা দেখাচ্ছে যে অনলাইন অ্যাপ্লিকেশান হবে কতদিন পর্যন্ত। দেখো লেখা আছে 25 তারিখ থেকে শুরু হচ্ছে, 19 মানে এপ্রিল পর্যন্ত, 19 এপ্রিল পর্যন্ত তোমাদের কিন্তু ফর্ম ফিল আপটা চলবে। মানে অলমোস্ট কিন্তু 1 মাস হচ্ছে না, 1 মাসের রেখে একটু কম। হ্যাঁ ঠিক আছে, তো 25 দিনের মতো তোমরা কিন্তু সময় পাচ্ছ, যথেষ্ট একটা সময় পাচ্ছ। এই সময়ের মধ্যে তোমাদের কিন্তু ফর্ম ফিল আপটা শুরু করতে হবে। আর কী করে ফর্ম ফিল আপ করবে তার ভিডিও আমরা দেবো অবশ্যই, তার জন্য কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করো, সবার আগেই কিন্তু আমরা সমস্ত আপডেট দিয়ে থাকি। এবার দেখো অনলাইন কারেকশান, কোনো কারণে যদি তোমার ফর্ম ফিল আপে ভুল হয়ে থাকে সেক্ষেত্রে 21 তারিখ থেকে তোমাদের কারেকশান শুরু হবে এবং 23 তারিখ পর্যন্ত, মানে হাতে 2 দিন তোমরা সময় পাবে কারেকশান করে দেওয়া। কারেকশান মানে সংশোধন করা। এবার দেখো অ্যাডমিট কার্ড পাবে তোমরা 4/6/2026, এবং এটা পাবে হচ্ছে কি 14 তারিখ পর্যন্ত। আর তোমাদের পরীক্ষার ডেটও কিন্তু 14 তারিখ, 14ই জুন পর্যন্ত তোমাদের পরীক্ষা, মানে 14 জুনে তোমাদের পরীক্ষা 12টা থেকে 1:30 পর্যন্ত, অর্থাৎ একটা শিফটে পরীক্ষা হবে। আগে দেখা যেত যে 2টো শিফটে হতো, একটা সকালে একটা মানে দুপুরে, এখন কিন্তু একটাই পরীক্ষা করে দিয়েছে, অর্থাৎ সিঙ্গেল পেপার, সিঙ্গেল এক্সাম, সিঙ্গেল শিফট, একটা পরীক্ষা ভালোভাবে দিলে তোমার কিন্তু সিলেকশন হয়ে যাবে, এবং সেক্ষেত্রে তুমি কিন্তু চাকরি পাওয়ার ধাপে আরও অনেকটা ধাপ এগিয়ে যাবে। এবার তোমাদের বলি যে কম সময় রয়েছে, আর্টসের স্টুডেন্টদের ক্ষেত্রে সত্যি খুব ভয়ানক অবস্থা। কেন বলছি সেটা তোমাদের বলি। আর্টসের স্টুডেন্টরা কিন্তু এই মুহূর্তে জীবনবিজ্ঞান, ভৌত বিজ্ঞান এগুলোতে অনেক দুর্বল, বা যারা পারে হয়তো ম্যাথে পারে না, ইংলিশে পারছে না, এদের জন্য আমাদের একটা নতুন ব্যাচ শুরু হয়েছে যেটার নাম হচ্ছে সংকল্প ব্যাচ। দেখো এই ব্যাচটা কিন্তু অলরেডি স্টার্ট হয়ে গেছে, 3 দিন ক্লাস হয়েছে। যদি মনে করো এখনও ভর্তি হবে, হতে পারো। কয়েকটা সিটি ফাঁকা আছে, আমি অনেকবার এই ভিডিওতে বলেছি যে আর বেশি জনকে ভর্তি নেব না, অলরেডি কিন্তু ব্যাচ ক্লোজ করে দিয়েছিলাম, কিন্তু আরও অনেক কোয়ারি ছিল যে স্যার আমি ভর্তি হতে চাই, আমরা কি তাহলে পড়তে পারবো না?
তাদের কথা মাথায় রেখে আমরা কিন্তু আবার ব্যাচটা শুরু করছি, যে কয়েকটাই অ্যাডমিশন নেব, মাত্র 800 টাকায় তোমাদের ক্লাস করায়, ঠিক আছে? এই জায়গাটায় অনেক স্টুডেন্টরা ভাবে যে এটা হয়তো ফেক, কারণ এত কম টাকায় কোথাও পড়ে না, ওয়েস্ট বেঙ্গলে কোথাও পাবে না এত কম টাকায় টোটাল পরীক্ষা পর্যন্ত ক্লাস। 800 টাকাইতেই তোমাদের সম্পূর্ণটা পড়া দিতে হবে, জীবন বিজ্ঞান, ভৌত বিজ্ঞান, ইংলিশ, ম্যাথ, রিজনিং, জিকে, সম্পূর্ণটা জিরো থেকে পড়ানো হবে বেসিক পর্যন্ত। কোন জায়গা থেকে প্রশ্ন দেয়, কোন বই থেকে ফলো করলে তুমি হুবহু কমন পেতে পারো, তোমাদের প্রশ্ন উত্তর, সাজেশান, বেসিক থেকে পড়ানো, ডাউট ক্লিয়ার সেশন, যেদিন পড়া হয় তারপর দিন সেই টপিকেও ক্লাস নেওয়া হয়, কুইজ নেওয়া হয়, সপ্তাহে একটা করে মক টেস্ট নেওয়া হয়, এবং ক্লাস চলাকালীন তোমাদের পড়া ধরা হয়, মজা করে ক্লাস হয়। আর কি চাও 800 টাকায়? এটা তো ভাই স্বপ্নের মতো। যদি ভর্তি হতে চাও তাহলে এই নাম্বারে এখনই হোয়াটসঅ্যাপ করবে। দেখো তোমাদের সুবিধার্থে আমি যে কমেন্ট আছে না, সেই কমেন্ট বক্সে একটা লিঙ্ক দিয়ে দিয়েছি, সেই লিঙ্কে ক্লিক করলে তোমরা কিন্তু আমাকে সরাসরি মেসেজ করতে পারো, নাম্বার সেভ করার দরকার নেই, এটা আমার নাম্বার। যদি কারো দরকার হয় ফোন করবে, ফোন করার কোনো প্রয়োজন নেই, তবু যদি ফোন করার দরকার হয় একান্তই, তাহলে আমাকে কিন্তু ফোন করতে পারো খুব এমার্জেন্সি হলে। 9609122622 এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবে, আমি বেসিক ডিটেলসটা পাঠিয়ে দেবো। ক্লাস কেমন হয় দেখবে তো? চলো একবার দেখিয়ে দিই ক্লাস কীভাবে হয়, তোমাদেরকে একবার দেখিয়ে দিচ্ছি। দেখো এটা আমাদের সংকল্প ব্যাচ 2026-এর 174 জন অলরেডি ভর্তি হয়ে গেছে। দেখো আমি একটা কথা বলি, কতজন ভর্তি হচ্ছে কতজন করছে সেটা নিয়ে দেখে লাভ নেই, তুমি পারছো কি না, তুমি শিখছো কি না সেটা দেখো। অনেক জায়গায় দেখবে বলবে আমার কাছে পড়ে 2-3 হাজার ছেলেমেয়ে পাশ করে, কিন্তু তুমি দেখবে তুমি নিজে কিছু বুঝতে পারছো না, তাহলে ওই জায়গায় পড়ে তুমি কি কোনো কিছু তোমার লাভ হবে? নিশ্চয় হবে না। এমন অনেক জায়গায় ভাওতাবাজি হয় যেখানে তোমাদের কিন্তু বলা হবে যে এরকম পাস করে দেবো 100%, ওগুলো ফেক একদম ভাই। যারা পাস করানো তারা কোনো দিনই বলবে না যে ভাই আমি পাস করিয়ে দেবো। আরে কাজে করে দেখাও, মুখে কম কথা বলে। আমি সবসময় এটাই বিশ্বাস করি। দেখো আমার ক্লাসগুলো কীরকম হয় দেখবে, ক্লাসে জয়েন করো, যখনই বলছি ক্লাসে জয়েন করো সবাই ক্লাসে জয়েন করছে। এবার দেখো বললাম কেমন লাগলো আজকের ক্লাস, দেখো একবার শুধু কীরকম, ঠিক আছে? এইটা তো প্রথম দিনের ক্লাস। এবার দেখো নেক্সট আমি যেদিন ক্লাস করেছিলাম, এই যে এত সুন্দর, ঠিক আছে? এবার দেখো আমি যেদিন নেক্সট ক্লাস করেছিলাম, আমার ক্লাস দেখো, আমি ক্লাস শেষে তোমাদের এরকমভাবে তোমাদের কিন্তু প্রত্যেকটা এবার নোট দিয়ে দিই এবং বলি যে কি এগুলো পড়বে, দেখো এগুলো মুখস্থ করবে, আজ ক্লাসে সবাইকে ইন্ডিভিজুয়ালি আমি পড়া ধরবো, বি প্রিপেয়ার্ড। তো এগুলো কিন্তু সত্যি সত্যি আমি ক্লাস চলাকালীন ধরি। দেখো লেখা আছে যে রুটিন অনুযায়ী আজ কিন্তু 8:30 থেকে তোমাদের জাদুর ক্লাস হবে, জিকে জাদু ক্লাস, এবং সত্যি বলছে মজা চলে আসবে। যারা ক্লাস করেছে না, দেখো ক্লাস করার পরে এই দেখো সবাই তৈরি তো ক্লাসে জয়েন করে। এইবার দেখো এই যে ক্লাস চলছে, এখনও কিন্তু ক্লাস চলছে, ক্লাস চলার পর দেখো লিখলাম কেমন লাগলো আজকের ক্লাস, একবার দেখো রেসপন্সগুলো দেখো, এই দেখো কি বলবে বলো। এবার আমি কিন্তু সবসময় চেষ্টা করি যে ছেলে মেয়েদেরকে সহজ করে শেখানো, যেটা আর জানি না বাকি 5 জন করে কিনা বা তারা তাদের মতো করে হয়তো। আমি আমার মতো আমার কথা বলছি যে আমি আমার 100% চেষ্টা করি যে প্রত্যেকটা ছেলে মেয়ে যেন প্রত্যেকে যেন খুব সহজে শিখতে পারে, একদম জল ভাত করে দেওয়া। ম্যাথ বলো, ইংলিশ বলো, জিকে বলো, তারপর তোমাদের লাইফ সায়েন্স বলো, ফিজিক্যাল সায়েন্স, প্রত্যেকটা সাবজেক্ট জল ভাত করে দেওয়া, সেটা দায়িত্ব আমার। তোমার দায়িত্ব একটাই, যেন ক্লাসগুলো মন দিয়ে করবে, প্রত্যেকটা ক্লাসের রেকর্ডিং দিয়ে দেওয়া হয়। দেখো সঙ্গে সঙ্গে ক্লাসের রেকর্ডিং দেওয়া হচ্ছে, মানে তোমার যদি ক্লাস মিস হচ্ছে, দেখো মৌর্য সাম্রাজ্যের পিডিএফ দেওয়া হলো, উইকিপিডিয়া থেকে তোমাদের পিডিএফ দেওয়া হচ্ছে, এরকমভাবে মক টেস্টের জন্য কুইজ দেওয়া হচ্ছে, কোশ্চেন অ্যান্সার দেওয়া হচ্ছে, পরের দিন সেই টপিকের প্রশ্ন নেওয়া হয়। দেখো এই দেখো এই যে প্রশ্ন উত্তর দিয়ে দিলাম। এবার দেখো পরের দিন দেখবে এই দেখো সকালবেলায় এই যে আজকের কুইজ শুরু করছি, সকাল 9টা থেকে শুরু হয়ে যায় কুইজ, এরকমভাবে কুইজ দেওয়া হলো। ধরো আমি একটা উদাহরণ দিচ্ছি, চন্দ্রগুপ্ত মৌর্যের উপদেষ্টা কে ছিলেন? তো এই প্রশ্নের উত্তর হচ্ছে চাণক্য। তো আমি দেখো ক্লিক করবো, দেখবে এই দেখো ক্লিক করলাম, সঙ্গে সঙ্গে সঠিক উত্তর দিয়ে দিল। কত মজার জিনিস দেখো। টোটাল কতজন দেখো 117 জন মক টেস্ট দিয়েছে, 116 জন মক টেস্ট দিয়েছে। এভাবে তুমি কিন্তু তোমার সাথে কম্পেয়ার করতে পারো যে তুমি কতটা তৈরি হয়েছো। আর দেরি না করে এখনই ভর্তি হয়ে যাও, আমাদের ব্যাচ কিন্তু আর মাত্র কয়েকটা সিটি ফাঁকা আছে। আমি একটা কথা বিশ্বাস করি, যেটা মুখ দিয়ে বের করবো সেটা কিন্তু করে ছাড়বো, আর যেটা বলি না সেটা বলি না। তো আর দেরি না করে, দেখো সময় খুবই কম, 3 মাস সময়, কিচ্ছু না, দেখতে চলে যাবে। তুমি যদি ভাবো যে না থাক, এতদিন তো পড়িনি, আর পড়ে কী করবো, এই কথাটা ভেবে থাকো। যখন তুমি প্রথমেই তোমাদের বলতাম যে পড়ো পড়ো এখনও সময় আছে, তখন কিন্তু তোমরা কানে নিচ্ছিলে না, আগে বেরোক ফর্ম, দেখলে পট করে ফর্ম বেরিয়ে গেলো, এখন তুমি কিন্তু কাঁদছো বা মনে মনে ভাবছো ধর আর তো হবে না। কিন্তু একবার যদি আমার কথাটা শুনে তুমি যদি তখনই ভর্তি হতে, তাহলে আজকে হয়তো তুমি অনেকটা এগিয়ে যেতে। তো এখনও সময় আছে, হাল ছেড়ে দেওয়ার আগে একবার ভর্তি হয়ে দেখো। নাম্বারটা আমি আবারও বলছি, যদি কারো মনে হয় এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করো। আমি বলছি আশার আলো জ্বালাবো, তোমাদের লাস্ট দিন পর্যন্ত আশার আলো আমি দেখাবো। 9609122622 এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করো। দেখো আমি চেষ্টা করব তোমাদের যেটুকু সম্ভব, যা যা দরকার সেগুলো তোমাদেরকে দেওয়ার, বাকি খেলতে তোমাকে হবে।
আমি তোমাকে অস্ত্র দিয়ে সাজিয়ে দেব, কিন্তু অসুরকে বধ তোমাকেই করতে হবে, সেটা আমি করব না। সুতরাং নিজের মানসিকতাকে পাল্টানোর জন্য, নিজের ভবিষ্যৎকে পাল্টানোর জন্য, নিজের কর্মফলকে ভালো করার জন্য একবার বিশ্বাস করে ভর্তি হয়ে দেখো, 800 টাকা কিছু যায় আসে না। কিন্তু পরে আর পস্তালেও আর কিছু করা যাবে না, নেক্সট ইয়ার ছাড়া, 2027 সাল ছাড়া। তো আজকের মতো আমি এখানে ভিডিওটা শেষ করছি। আশা করছি তোমার মনে একটু হলেও নেশা ধরিয়ে দিতে পেরেছি। জাগো আর ভাই, কতদিন ঘুমিয়ে? তোমার বান্ধবীরা সব এই নেমে চাকরি করছে, কারোর স্যালারি 38,000, আর তুমি বসে সে যুবসাথীর জন্য 1500 টাকার জন্য ফর্ম ফিল আপ করছো। লজ্জা লাগছে না? একবার মনে হচ্ছে না বাবা মার পাশে দাঁড়ানো উচিত? এই বয়সে দাঁড়িয়েও তারা পরিশ্রম করছে আর তুমি এখনও শুয়ে বসে আছো। আরে খাটো, তুমি কিসের মানুষ ভাই? যদি পরিশ্রমই না করতে পারো তাহলে কিসের জন্য তুমি জন্মগ্রহণ করেছিলে? শুধু লুকানোর জন্য? যুদ্ধ দেখলে ভয় পালানোর জন্য? শেষ পর্যন্ত লড়ো। লড়ে যদি তুমি হেরে যাও তাও মানুষ তোমাকে হিরো বলবে না, কিন্তু তুমি যদি না লড়ো না, তাহলে সবাই তোমাকে বলবে ভীরু কাপুরুষ। এটা নিশ্চয়ই তুমি নাও। তো আমি বলবো সবসময় যা হবে হোক ফাটিয়ে পড়ো, আর টেনশন ফ্রি হয়ে তুমি কিন্তু ক্লাসগুলো করো। ওকে, থ্যাংক ইউ সবাইকে, ধন্যবাদ।